আজকের তাজা নিউজ আপডেট। এবার ওপেন চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এইবার আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, আদালতে দেখা হবে। কয়লা পাচার মামলায় আরও তৎপর ইডি। কলকাতার একাধিক ব্যবসায়ীকে করা হচ্ছে তলব। কনভয়ে হামলা, সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হলেন শুভেন্দু। মামলা দায়ের করার অনুমতি দিল বিচারপতি। এবার কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হচ্ছেন সুজয় পাল। নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এবার পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ করল সুপ্রিম কোর্ট। আগামী সোমবার শুনবেন প্রধান বিচারপতি। নিরাপত্তা বাড়ানো হলো ইডির সদর দপ্তরে। সিজিও কমপ্লেক্সের গেটের সামনে বাড়ানো হলো বাড়তি কেন্দ্রীয় বাহিনী। এসআইআর নিয়ে তৃণমূলের মামলায় কমিশনকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। বেঁধে দেওয়া হলো নির্দিষ্ট সময়ে। নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি 2 নার্স। অবস্থা সংকটজনক, নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিপা সংক্রমণ রুখতে সাহায্যের হাত বাড়ালো কেন্দ্র। মমতাকে ফোন জেপি নাড্ডার। নরমাংস খাওয়ার জন্যই কি খুন? দিনহাটায় শ্মশানবাসীকে হত্যায় ধৃত অভিযুক্ত। মৃতদেহ এনে বাড়ির পাশে কলতলায় করত পরিষ্কার। কলকাতা বইমেলায় এবারও থাকছে না বাংলাদেশের প্যাভিলিয়ন, জানিয়ে দিল গিল্ড। হাসিনা পতনের পর এটা দ্বিতীয়বার। পুলিশ পৌঁছানোর আগে কি কি হয়েছে লাউডন স্ট্রিটে, পরেই বা কি কি হয়েছে? এবার প্রতীক জৈনের প্রতিবেশী ও পরিবারের কাছে তথ্য সংগ্রহ থানার। ইডি সুপ্রিম কোর্টে যাওয়ার পর আইপ্যাক অভিযান নিয়ে মুখ খুললেন এবার কলকাতা পুলিশ। গৃহস্থের বাড়ির কম্বল, টাকা পয়সা, গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হল তৃণমূল নেতা। ঘটনা পূর্ব বর্ধমানের। 17 একর জমির উপর মহাকাল মন্দিরের শিলান্যাস আর মাত্র 3 দিন বাকি। মিটে গেল জমি হস্তান্তরের প্রক্রিয়া। শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগো বিমান। মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা, তড়িঘড়ি জরুরি ল্যান্ডিং করল পাইলট। কারুরের পদপিষ্ট কাণ্ডে দিল্লিতে সিবিআই সদর দপ্তরে হাজিরা দিলেন অভিনেতা বিজয় থালাপতি। চলছে জিজ্ঞাসাবাদ। স্থগিত বিজয় থালাপতির জন নয়া গান এর মুক্তি। তামিল সংস্কৃতির উপরে আঘাত, মোদিকে তোপ রাহুলের। এবার বাবা মায়ের দেখভাল ভালো না হলে চাকরিজীবীদের মাইনে থেকে কাটা যাবে 10% বেতন। সিদ্ধান্ত তেলেঙ্গানা সরকারের। কখনো পুলিশ কখনো সিবিআই সেজে চড়াও। 14টি রাজ্যে ছড়িয়েছিল অপরাধ চক্র। অবশেষে গ্রেপ্তার গ্যাংস্টার রহমান ডাকাত। এবার ডেলিভারি বয় এর পোশাকে রাঘব। বাড়ি বাড়ি পৌঁছে দিলেন অর্ডার। ভাইরাল আপ সংসদের নেতা। বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুদের জন্য কিছুই করেনি প্রধানমন্ত্রী। আক্রমণ রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। ইরানের নজর রাখছে ভারত। ইরান নিয়ে প্রথম মুখ খুললেন ভারত। সে দেশে থাকা ভারতীয়দের সতর্কবার্তা দিল্লির। চিকিৎসায় প্রযুক্তির ছোঁয়া, এআই এর হাত ধরে বদলে যাচ্ছে উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিষেবা। প্রতিরক্ষা বাণিজ্য সহ মোট 19টি মৌ স্বাক্ষর। মোদির সঙ্গে বৈঠকে ভিসা ছাড়ের অঙ্গীকার জার্মানির চ্যান্সেলরের। গালওয়ান ভুলে গিয়ে গোলাগুলি। দিল্লির বিজেপির সদর দপ্তরে চীনা কমিউনিস্ট পার্টির সদস্যবৃন্দ করলেন মিটিং। বাংলাদেশি সন্দেহে পরিযায়ী শ্রমিককে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ কর্ণাটকে। খুনের চেষ্টায় অভিযুক্ত 4। বাংলাদেশিদের শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হবে। মুম্বাইয়ে পুরসভা ভোটের আগে প্রতিশ্রুতি দেবেন্দ্র ফডনবিসের। ভারতীয় পড়ুয়াদের জন্য আরও করা অস্ট্রেলিয়া। সহজ নয় স্টুডেন্ট ভিসা। দক্ষিণ এশিয়ার 4 দেশে একই নিয়ম। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিল্লি। ভারতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট, দাবি করলেন ট্রাম্পের দূত। ভোটের আগে ফের ফুটছে নেপাল। জেনজি আন্দোলন ফিকে করে রাজতন্ত্র ফেরানোর দাবিতে মিছিল। উত্তাল ইরানের মৃতের সংখ্যা বেড়ে 2500 জন। আন্দোলনে সামিল হলেই মৃত্যুদণ্ড। এখনই ইরান ছাড়ুন, মার্কিন নাগরিকদের সতর্কবার্তা। হামলার জন্য চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের। বছরের শুরুতে আবার মার্কিন শুল্কবান। ভারতের ওপর 25% বাড়তি করের চাপ ট্রাম্পের। সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রথম মৃত্যুদণ্ড। ইরানে ফাঁসির হুকুম 26 বছরের এক তরুণের। আমেরিকার সঙ্গে ইসরায়েলও হামলা চালাবে ইরানে। ইহুদি সেনাকে সতর্ক করলেন নেতানিয়াহু। ভেঙে পড়ো না, আমি একজন যোদ্ধা। মার্কিন জেল থেকে দেশবাসীকে বার্তা মাদুরোর।
মিথ্যেবাদী বাংলাদেশের সব দাবি খারিজ, বিশ্বকাপে লিটনদের ম্যাচ নিয়ে কড়া নির্দেশের পথে আইসিসি। এরকম সমস্ত খবরের ডেইলি আপডেট পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন SN247 নিউজ চ্যানেলকে। আসছি বিস্তারিত আলোচনায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক কিছু মন্তব্যের জন্য গত শুক্রবার মুখ্যমন্ত্রীকে আইনজীবী মারফত একটি মানহানির নোটিশ পাঠান তিনি। কিসের ভিত্তিতে মমতা এই মন্তব্য করেন? 72 ঘন্টার মধ্যে সেই প্রামাণ্য নথি চেয়েছিলেন শুভেন্দু। বিরোধী দলনেতার দেওয়া ওই সময়সীমা ইতিমধ্যে অতিক্রম করেছে। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লেখেন, মুখ্যমন্ত্রীকে দেওয়া সময়সীমা এখন অতিক্রম হয়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী তার আচরণের মাধ্যমে স্পষ্ট করেছেন যে আমার নাম কয়লা কেলেঙ্কারিতে জড়িত বলে তার কল্পিত অভিযোগগুলির কোনো স্পষ্ট প্রমাণ নেই ওনার কাছে। অভিযোগগুলি সম্পূর্ণ তার বানানো, তাই বিপাকে পড়ে তিনি কোনো উত্তর দিতে পারেনি। বিরোধী দলনেতার দাবি, কি জবাব দেবেন তা হয়তো মুখ্যমন্ত্রী বুঝে উঠতে পারেননি। মুখ্যমন্ত্রীকে বেঁধে তিনি আরো লেখেন, এবার উনি আদালতে আইনি পরিণতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হন। মমতা বন্দ্যোপাধ্যায়, এবার আপনার সাথে আদালতে দেখা হবে। প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর কিছু মন্তব্য নিয়ে আপত্তি জানান শুভেন্দু। তারপরই শুক্রবার মুখ্যমন্ত্রীকে আইনজীবী মারফত মানহানির নোটিশ পাঠান শুভেন্দু। আইনি নোটিশে দাবি করা হয়, কোনো এক কয়লা দুর্নীতির সঙ্গে শুভেন্দু ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুক্ত রয়েছেন বলে ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী। নোটিশে এটাও বলা আছে যে ওই বিষয়ে প্রামাণ্য নথিও তার কাছে রয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। ওই ধরনের মন্তব্যের জন্য শুভেন্দুর ভাবমূর্তি এবং সম্মান নষ্ট হচ্ছে বলে মনে করছেন বিরোধী দলনেতার আইনজীবী। মুখ্যমন্ত্রীর কাছে কি প্রামাণ্য নথি রয়েছে তা 72 ঘন্টার মধ্যে শুভেন্দুর কাছে দেওয়ার জন্য বলা হয় আইনি নোটিশে। শুভেন্দুর দেওয়া ওই 72 ঘন্টার সময়সীমা ইতিমধ্যে শেষ হয়েছে, তবে বিরোধী দলনেতার দাবি তিনি এখনো পর্যন্ত ওই নোটিশের কোনো জবাব মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাননি। এই অবস্থায় পরবর্তী আইনি পদক্ষেপের দিকে এগোচ্ছেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে এবার আদালতে দেখা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি। গত বৃহস্পতিবার রাজ্য সরকার ও তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক এর দপ্তরে হানা দেয় ইডি। আইপ্যাক এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডির আধিকারিকেরা। ওই দিন দু জায়গাতেই পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দু জায়গা ইডি এবং বিজেপির তাতার তত্ত্ব উস্কে দেন তিনি। তার দলের নির্বাচনী কৌশল চুরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী মমতা। পরের দিনই ইডির তল্লাশির প্রতিবাদে কলকাতায় পদযাত্রা করেন মমতা। সেই দিনই ইডি এবং বিজেপিকে নিশানা করেন তিনি। ইডির আইপ্যাক অভিযানের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে জোড়া অভিযোগ দায়ের হয়েছে দুটি থানায়। অন্যদিকে ওই একই দিনের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ইডি। এই পরিস্থিতির মাঝেই এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আইনি সংঘাতের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। কয়লা পাচার মামলায় তদন্তে আরও সক্রিয় হয়ে কাজ শুরু করেছেন ইডি। তদন্তের স্বার্থে একাধিক ব্যবসায়ীকে ফের ইডি দপ্তরে তলব করা হচ্ছে। কলকাতা থেকে কয়লা পাচার কাণ্ডের যে তদন্ত হচ্ছে সেই মামলায় সম্প্রতি আরও তৎপরতা বাড়ালো ইডি। ইতিমধ্যে কয়লা ব্যবসার সঙ্গে জড়িত একাধিক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। চলতি সপ্তাহে আবার তাদের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। তদন্তে জানা গিয়েছে সন্দেহভাজন ব্যবসায়ীদের প্রভাবশালী যোগ থাকতে পারে। সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। কয়লা পাচার তদন্তে গত নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একাধিক জায়গায় অভিযান চালিয়েছিল ইডি। আসানসোল, পুরুলিয়া এবং কলকাতার বেশ কয়েকটি এলাকার পাশাপাশি ঝাড়খণ্ডের ধানবাদেও হানা দিয়েছিল কেন্দ্রীয় আধিকারিক সংস্থা। সব মিলিয়ে 40টিরও বেশি ঠিকানায় তল্লাশি অভিযান চলে। সেই অভিযানে নগদ কয়েক কোটি টাকা, সোনার গয়না এবং প্রচুর পরিমাণে বেআইনি কয়লা বাজেয়াপ্ত করা হয় বলে ইডি সূত্রে খবর। উল্লেখ্য, কয়লা পাচার সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। 2020 সালে আসানসোল, দুর্গাপুর সহ ইস্টার্ন কোলফিল্ড এর বিভিন্ন খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলে বিভিন্ন জেলায় পাচার করা নিয়ে একটি মামলা হয়েছিল। তাতে ইসিএল এর কয়েকজন প্রাক্তন কর্তা সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সেই মামলার তদন্তেই গত বৃহস্পতিবার আইপ্যাক এর দপ্তরে এবং প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তবে সম্প্রতি কলকাতা সংলগ্ন এলাকায় নতুন করে কয়লা পাচার সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে, আর সেই মামলাতেই আবার তৎপর হয়েছেন ইডি। এবার পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলো। মঙ্গলবার এক আইনজীবী এই বিষয়ে দ্রুত শুনানি চেয়ে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। দুপুর 2টায় বিহারের এসআইআর মামলার শুনানি রয়েছে, তখনই এই মামলা শোনার আর্জি জানানো হয়। দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেনি সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, আগামী সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে, সেই দিনই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে আইনজীবী জানান, এসআইআর কে কেন্দ্র করে রাজ্যে 6টি ঘটনা ঘটেছে, তবে কোন ঘটনার কথা
তিনি উল্লেখ করতে চেয়েছেন তা স্পষ্ট নয়। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল। তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও ব্রায়নের এবং দোলা সেন এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় তাদের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। আদালতে তিনি দাবি করেন কমিশন যাবতীয় নির্দেশ সমাজ মাধ্যমে দিচ্ছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসআইআর সংক্রান্ত কাজের নির্দেশ দেওয়া হচ্ছে বুথ স্তরের আধিকারিকদের। কমিশনের তথ্যগত অপসঙ্গতির তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলে তৃণমূল। কপিল সিব্বল দাবি করেন পশ্চিমবঙ্গের বহু ভোটারকে অযৌক্তিকভাবে চিহ্নিত করে শুনানির জন্য ডাকা হচ্ছে। সোমবারের শুনানিতে কমিশনের তরফে জবাব দেওয়ার জন্য 2 সপ্তাহ সময় চাওয়া হয়, তবে প্রধান বিচারপতি বেঞ্চে কমিশনকে 1 সপ্তাহ সময় দিয়েছে। আগামী 19শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। গণবিক্ষোভে উত্তাল ইরান। মধ্যপ্রাচ্যের দেশটিতে কি এবার কট্টরপন্থী ইসলামী শাসনের অবসান হবে? এই প্রশ্নটাই ক্রমেই জোরালো হচ্ছে। এদিকে গদি টালমাটাল দেখে আরো বেশি করে মরিয়া হয়ে উঠেছেন লিডার আয়াতোল্লাহ আলী খামেনেই। দেখা মাত্রই গুলির নির্দেশ দিয়েছেন তিনি। রয়টার্সের সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত অন্তত 2000 বিদ্রোহের মৃত্যু হয়েছে, জেলবন্দী প্রায় 10,000-এরও বেশি। ইরান ইন্টারন্যাশনাল এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে দেশজুড়ে চলতে থাকা হত্যাকাণ্ডে পুরোপুরি হাত রয়েছে খামেনির। পাশাপাশি সরকারের সমস্ত শাখাও এই পদক্ষেপ সম্পর্কে ভালোভাবেই ওয়াকিবহাল। প্রসঙ্গত, ইরানে মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক ব্যর্থতা, কট্টরপন্থী ধর্মীয় শাসনের বিরুদ্ধে পথে নেমেছেন ক্ষুব্ধ সাধারণ মানুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনির বিরুদ্ধে সর্বাত্মক বিদ্রোহ শুরু হয়েছে। অভিযোগ, বিক্ষোভ রুখতে হিংসাত্মক দমন পীড়ন চালাচ্ছে সরকারের নিরাপত্তা বাহিনী। এমন পরিস্থিতিতে ইরান নিয়ে কূটনৈতিক অস্বস্তি বাড়ছে দিল্লির। একাধিক শুল্ক বৃদ্ধি, আমেরিকার সঙ্গে অম্লমধুর সম্পর্ক, অন্যদিকে তেহরানের সঙ্গে কূটনৈতিক বন্ধুত্বের সম্পর্ক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যেভাবে বিক্ষোভকারীদের উপর দমন নীতি চালাচ্ছে ইরান, তার ভিত্তিতে সেখানে মার্কিন হস্তক্ষেপ প্রয়োজন। পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। এই অবস্থায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি বুঝিয়ে দিলেন আপাতত ধীরে চলো নীতিতে বিশ্বাসী দিল্লি। তবে ইরান প্রবাসী ভারতীয়দের জন্য নিয়ে চিন্তিত দেশ। ইরানে গণবিক্ষোভ নতুন কিছু নয়। 2009 সালের গ্রিন মুভমেন্ট ছিল মূলত শহুরে মধ্যবিত্তদের আন্দোলন। 2017 এবং 2019 সালের বিক্ষোভ নেতৃত্ব ছিল দরিদ্র জনগোষ্ঠী, এবং 2022 সালে মাহসা আমিনির মৃত্যুর পর যে আন্দোলন হয়েছিল তা নারীর অধিকার ও রাষ্ট্রীয় দমন নীতির বিরুদ্ধে। তবে এবারের আন্দোলন এসবের চেয়ে আলাদা। বর্তমান সময়ে যে জনরোষের সৃষ্টি হয়েছে তা আর আটকে রাখা যাবে না বলেই মনে করা হচ্ছে।